কলকাতা, যা একসময় ব্রিটিশ ভারতের রাজধানী এবং এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র ছিল, আজ তা এক নতুন নগর পরিকল্পনা ও রিয়েল এস্টেট রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। একবিংশ শতাব্দীর এই পর্যায়ে এসে কলকাতার আবাসন বাজার একদিকে যেমন তার ঐতিহ্যকে ধরে রেখেছে, অন্যদিকে আইটি সেক্টরের বিকাশ এবং পরিকাঠামোগত পরিবর্তনের কারণে শহরের পরিধি ক্রমশ পূর্ব দিকে প্রসারিত হচ্ছে। আজকের এপিসোডে আমরা কলকাতার রিয়েল এস্টেট বাজারের প্রতি স্কোয়ার ফিট দাম, সবচেয়ে দামি ও সাশ্রয়ী অঞ্চল, বাণিজ্যিক জোনের বিবর্তন, ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর দৃষ্টিভঙ্গি এবং নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক নীতির প্রেক্ষিতে এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। কলকাতার আবাসন বাজারকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়: প্রাইম বা অভিজাত এলাকা, মধ্যম সারির বা ভালো সংযোগযুক্ত এলাকা এবং বাজেট বান্ধব বা সাশ্রয়ী বাজার। নাইট ফ্র্যাঙ্কের ডেটা অনুযায়ী ভারতে প্রধান মেট্রো শহরগুলোর মধ্যে কলকাতার গড় আবাসন মূল্য তুলনামূলকভাবে স্থিতিশীল এবং এখানে বার্ষিক প্রবৃদ্ধির হার 6%। যেমন সবচেয়ে অভিজাত জায়গাগুলোর মধ্যে বালিগঞ্জ, আলিপুর, লর্ডন স্ট্রিট এবং এলগিন রোড পড়ছে, যেখানে প্রতি স্কোয়ার ফিট রেট 12,000 থেকে 22,000-এর বেশি। অন্যদিকে উচ্চ মধ্যম ও উদীয়মান এলাকার মধ্যে রয়েছে ইএম বাইপাস, সল্ট লেক, নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 এবং 2, যেখানে প্রতি স্কোয়ার ফিট রেট 7,500 থেকে 12,000। মধ্যম ও সাশ্রয়ী বাজারের মধ্যে রয়েছে বেহালা, ডানলপ, গড়িয়া, জোকা, রাজারহাট, চিনার পার্ক সংলগ্ন এরিয়া, যেখানে প্রতি স্কোয়ার ফিট রেট 4,000 থেকে 6,500-র কাছাকাছি। অন্যদিকে বাজেট বান্ধব পেরিফেরালের মধ্যে রয়েছে বারুইপুর, মধ্যমগ্রাম, ডায়মন্ড হারবার রোড, যেখানে প্রতি স্কোয়ার ফিট বাজেট 2,500 থেকে 4,000-এর কাছাকাছি। দক্ষিণ কলকাতার আলিপুর এবং বালিগঞ্জ এখনও কলকাতার সবচেয়ে ব্যয়বহুল এবং মর্যাদাপূর্ণ আবাসিক এলাকা। এখানকার উচ্চ মূল্যের মূল কারণ হল বড় প্লটের অভাব, হেরিটেজ ভ্যালিউ এবং শহরের মূল কেন্দ্রগুলোর সাথে চমৎকার সংযোগ ব্যবস্থা। এখানে বিলাসবহুল কন্ডোমিনিয়াম বা স্বাধীন বাংলোর দাম আকাশ ছোঁয়া। অন্যদিকে কলকাতার সাশ্রয়ী মূল্য বা বাজেট বান্ধব আবাসন খুঁজছেন, তার মধ্যে বেহালা, গড়িয়া, ডানলপ এবং মধ্যমগ্রামের মতন জায়গা অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে জোকা ও ডায়মন্ড হারবার রোডের পেরিফেরাল অঞ্চলগুলোতে দাম সব থেকে কম। এছাড়া ইএম বাইপাসের দক্ষিণ প্রান্ত এবং রাজারহাটের অভ্যন্তরীণ অংশগুলোতে এখনও বেশ সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট পাওয়া যায়। আসলে কলকাতার আবাসন বাজারের রূপান্তরের সবচেয়ে বড় ভূমিকা পালন করে পরিবহন ও ট্রানজিট পরিকাঠামো। নর্থ সাউথ মেট্রো লাইন 1 এবং সম্প্রতি চালু হওয়া পূর্ব পশ্চিম মেট্রো অর্থাৎ গ্রিন লাইন, যা সল্টলেক সেক্টর 5-কে কলকাতার মূল শহরের সাথে যুক্ত করছে, রিয়েল এস্টেটের চাহিদা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ইএম বাইপাস অঞ্চলটির বৃদ্ধি মূলত এর চমৎকার সংযোগ ব্যবস্থার কারণেই সম্ভব হয়েছে, যা উত্তর দক্ষিণ কলকাতাকে সরাসরি যুক্ত করে। অন্যদিকে কলকাতার পশ্চিম প্রান্ত যেমন জোকা, বিবাদীবাগ মেট্রো প্রকল্পের ধীরে ধীরে গতি এই অঞ্চলের আবাসন বাজারের বৃদ্ধিকে কিছুটা মন্থর করেছে। এছাড়া নিউ টাউনের অভ্যন্তরীণ অঞ্চলগুলোতে লাস্ট মাইল কানেক্টিভিটি বা পাড়ার ভেতর থেকে মূল বাস বা মেট্রো স্টেশন পর্যন্ত যাতায়াতের ব্যবস্থার আরও উন্নতি প্রয়োজন। তীব্র জল নিকাশি সমস্যা এবং বর্ষাকালে কিছু অঞ্চলের জলমগ্নতা আবাসন ক্রেতাদের জন্য একটি বড় উদ্বেগের কারণ, যা পুরসভা স্তরে দ্রুত সংস্কার দরকার। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে বিবাদীবাগ ছিল ব্রিটিশ আমল থেকে কলকাতার প্রধান বাণিজ্যিক কেন্দ্র। সমস্ত বড় ব্যাংক, সরকারি দফতর এবং চটকল ও চা শিল্পের সদর দফতর এখানেই অবস্থিত। লাইফস্টাইল ও হাই স্ট্রিট কমার্শিয়ালের ক্ষেত্রে পার্ক স্ট্রিট কর্পোরেট অফিস এবং হাই স্ট্রিট রিটেলের একটি মিশ্রণ হিসেবে আত্মপ্রকাশ করে। তবে নতুন স্পেসের অভাব এবং পুরনো ভবনগুলোর কারণে এটি আইটি যুগের চাহিদা মেটাতে পারেনি।
অন্যদিকে 2000 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি নীতির হাত ধরে সল্টলেক সেক্টর 5 কলকাতার নতুন বাণিজ্যিক এবং আইটি হাবে পরিণত হয়। এটি শহরের আকাশরেখা বা স্কাইলাইন বদলে দেয়। নিউ টাউন বর্তমানে কলকাতার সবচেয়ে আধুনিক বাণিজ্যিক অঞ্চল। এখানে বিশ্বমানের গ্রেড এ অফিস স্পেস, ডেটা সেন্টার এবং টেকসই পরিকাঠামো গড়ে উঠেছে। আজকের দিনে কলকাতার সবচেয়ে ব্যয়বহুল ঐতিহ্যবাহী বাণিজ্যিক জোন হল পার্ক স্ট্রিট এবং কেম্যাক স্ট্রিট সংলগ্ন অঞ্চল। এখানে প্রতি স্কোয়ার ফিট অফিস স্পেসের ভাড়া সব থেকে বেশি। তবে আধুনিক পরিকাঠামো এবং কর্পোরেট চাহিদার দিক থেকে সবচেয়ে গতিশীল জোন হল নিউ টাউন এবং সল্টলেক সেক্টর 5। কলকাতায় প্রচুর পরিমাণ পুরনো পারিবারিক সম্পদ এবং উচ্চ আয়ের ব্যক্তি থাকা সত্ত্বেও মুম্বাই, বেঙ্গালুরু বা দিল্লির মতন শীর্ষস্থানীয় বৈশ্বিক ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিগুলো যেমন আন্তর্জাতিক প্রাইভেট ব্যাংক বা বুটিক বুস্ট ফান্ড কলকাতায় তাদের বড়সড় আঞ্চলিক সদর দফতর খোলে না। এর কারণগুলো ব্যাখ্যা করলে প্রথমত উদ্যোক্তা মানসিকতার অভাব এবং ক্যাপিটাল ফ্লাইট। কলকাতার মারোয়ারি ব্যবসায়ী সমাজ বা বাঙালি উচ্চবিত্তদের একটি বড় অংশ তাদের ব্যবসার মূলধন বা বিনিয়োগের টাকা কলকাতা থেকে সরিয়ে মুম্বাই, গুজরাট বা বিদেশে বিনিয়োগ করছে। ফলে স্থানীয় স্তরে নতুন সম্পদ সৃষ্টির গতি ধীর। দ্বিতীয়ত, রক্ষণশীল বিনিয়োগ নীতি। কলকাতার ধনী ব্যক্তিরা ঐতিহ্যগতভাবে অত্যন্ত রক্ষণশীল। তারা ঝুঁকিপূর্ণ ইকুইটি, ভেঞ্চার ক্যাপিটাল বা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডের চেয়ে বেশি রিয়েল এস্টেট, সোনা এবং ফিক্সড ডিপোজিটের মতো নিরাপদ মাধ্যমে টাকা রাখতে পছন্দ করেন। এই ধরনের বিনিয়োগে উচ্চ ফি আদায়কারী ওয়েলথ ম্যানেজারদের ভূমিকা সীমিত থাকে। তৃতীয়ত, বেঙ্গালুরু বা হায়দ্রাবাদের আইটি বা স্টার্টআপের মাধ্যমে যেভাবে রাতারাতি নতুন ধনী বা মিলিয়নিয়ার তৈরি হচ্ছে, কলকাতায় সেই ধারা অত্যন্ত দুর্বল। ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিগুলো মূলত এই নতুন প্রজন্মের টেক সম্পদকে লক্ষ্য করে ব্যবসা বাড়ায়, যা কলকাতায় কম। রিয়েল এস্টেট এবং অর্থনৈতিক বিশ্লেষকদের মতে কলকাতার আবাসন বাজার বর্তমানে একটি স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের জায়গা। তবে এটি মুম্বাই বা দিল্লির মতন অত্যন্ত ফাটকামূলক বা অতি ব্যয়বহুল বাজার নয়। নাইট ফ্র্যাঙ্কের রিসার্চের 2025-26 ডেটা অনুযায়ী কলকাতার অবিকৃত আবাসনের পরিমাণ মাত্র 19,630 ইউনিট, যা ভারতের অন্যান্য মেট্রো শহরের তুলনায় অনেক কম এবং এটি বিক্রি হতে মাত্র 4.6 কোয়ার্টার সময় লাগবে। এর অর্থ বাজারের চাহিদা ও যোগানের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য রয়েছে। বর্তমানে যে নতুন সরকার সিংহাসনে বসেছে, তাদের যদি নতুন নীতি কার্যকর হয় আর সেই নীতির মধ্যেই নির্দিষ্ট কিছু পলিসি কলকাতাকে আবার ভারতের অন্যতম শীর্ষ অর্থনৈতিক বাজারে পরিণত করবে। আবাসন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া দ্রুত করলে নির্মাণ খরচ কমবে এবং বড় জাতীয় ডেভেলপার যেমন গোদরেজ, টাটা, লোধা কলকাতায় আরও বড় বিনিয়োগ করবে। নতুন সরকার যদি ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফিনটেক কোম্পানিগুলোকে বড় কর ছাড় দেয়, তবে সেক্টর 5 এবং নিউ টাউনে কর্মসংস্থান বাড়বে। কর্মসংস্থান বাড়লে প্রিমিয়াম ও লাক্সারি আবাসনের চাহিদাও এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পাবে। এছাড়া স্মার্ট সিটি মিশনের অধীনে রাজারহাটের মতন আরও নতুন উপনগরী বা স্যাটেলাইট টাউনশিপ গড়ে তোলার নীতি রিয়েল এস্টেট বাজারকে চাঙ্গা করতে পারে। আসলে বাস্তবসম্মতভাবে দেখতে গেলে কলকাতা সরাসরি মুম্বাই বা দিল্লির মতন সবচেয়ে ব্যয়বহুল বা ওভারপ্রাইসড বাজার হয়ে উঠতে পারবে না, এবং সেটি অর্থনীতির জন্য ভালোই। কলকাতার সবচেয়ে বড় শক্তি হল এর সাশ্রয়যোগ্যতা। মুম্বাই বা বেঙ্গালুরুর তুলনায় কলকাতার জীবনযাত্রার খরচ এবং রিয়েল এস্টেটের দাম কম হওয়ায় এটি কর্পোরেট কোম্পানিগুলোর কাছে একটি আকর্ষণীয় এবং কস্ট এফেক্টিভ বা সাশ্রয়ী হাব হিসেবে টিকে থাকবে। নতুন নীতি কার্যকর হলে কলকাতা সবচেয়ে ব্যয়বহুল না হলেও দেশের অন্যতম সবচেয়ে লাভজনক এবং স্থিতিশীল রিয়েল এস্টেট বাজারে পরিণত হতে পারে। আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের এপিসোডে। বলো, কি জানতে চাও?